হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রস্তুতি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ডাব্লিউবিপি ও কেপি এর বিভিন্ন এক্সাম লাইক এসআই কনস্টেবলে আসা জেনারেল সায়েন্সের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তোমাদের সামনে ডিসকাস করব। এই কোশ্চেন্সগুলো শুধুমাত্র এই দুটো এক্সামই নয়, ডাব্লিউবিপিএসসির বিভিন্ন এক্সাম যেমন ফুড এসআই, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস প্রত্যেকটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা এই অ্যানালিসিসটা ভালো করে দেখো। আর প্রত্যেকটা কোশ্চেনের সাথে আমি কিছু এক্সট্রা ইনফরমেশনও বলে দিব, তোমরা চাইলে সেগুলো নোট ডাউন করে নিতে পারো। আর এই ভিডিওর পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে দেওয়া হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেনটি দেখো কি বলেছে, একটি তড়িৎ চুম্বক হলো প্রাকৃতিক স্থায়ী সামরিক চুম্বক বা চুম্বক নয়। তো প্রথমে তোমরা দেখো এখানে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ চুম্বক কী। দেখো তড়িৎ চুম্বক কী হয়, তো তড়িৎ প্রবাহের সাহায্যে যখন কোনো চুম্বক পদার্থকে আমরা চুম্বকে পরিণত করি তখন সেই উৎপন্ন চুম্বকটিকে আমরা তড়িৎ চুম্বক বলি। তো দেখো প্রথমে আমরা জেনে নিই চৌম্বক পদার্থ বলতে কী বোঝায়। তো দেখো চৌম্বক পদার্থ হলো যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় ও যাদেরকে আমরা কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করতে পারি তাদেরকে আমরা চৌম্বক পদার্থ। তো এর উদাহরণস্বরূপ এক্সাম্পল তোমরা নিতে পারো কাঁচা লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট ইত্যাদি। ওকে, তাহলে দেখো এই ছবিতেও বোঝানো আছে এটা একটি চুম্বক পদার্থ এবং এই চুম্বক পদার্থের মধ্যে দিয়ে আমরা কী করছি, ব্যাটারির সাহায্যে তড়িৎ প্রবাহ করছি তারের মধ্যে দিয়ে। তো যতক্ষণ এই তড়িৎ প্রবাহ থাকবে ততক্ষণ এই চুম্বক পদার্থটি চুম্বকের মতন বিহেভ করবে। যখন এই তড়িৎ প্রবাহ আমরা বন্ধ করে দেব তখন দেখা যাবে এই চুম্বক পদার্থটি আর চুম্বকের মতন বিহেভ করছে। তাহলে এটা একটা টেম্পোরারি সবার জন্য, তার মানে আমরা বলতে পারি তড়িৎ চুম্বক একটি সামরিক চুম্বক। ওকে, নেক্সট কোশ্চেন, নিম্নে কোনটি পরিপাকের অন্তিম যৌগ হিসেবে অ্যামাইনো অ্যাসিড। তো তোমরা দেখো যখন আমরা খাবার খাই তখন খাবারের মাধ্যমে আমরা অনেক ধরনের নিউট্রিয়েন্ট আমরা বডিতে গ্রহণ করি, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। ওকে, তো এবার এই প্রোটিন কি হয়, যখন আমরা প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করি এই প্রোটিনের যখন ডাইজেশন হবে তখন কি হয়, তখন যে অন্তিম যৌগ উৎপন্ন হবে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ওকে, আর মনে রাখবা 20টি অ্যামাইনো অ্যাসিড আছে যা প্রোটিনে প্রাকৃতিক রূপে থাকে। ওকে, এবার ধরে নাও শর্করা বা শ্বেতসার, এগুলো কি আমাদের কার্বোহাইড্রেটের রূপ। তো এগুলো যখন আমরা খাওয়ার মাধ্যমে গ্রহণ করি এবং খাবার যখন ভেঙে যায় আমাদের শরীরের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেমের দ্বারা, তখন এগুলো ভেঙে গিয়ে কী তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়। ওকে, আর তোমরা জানো এই গ্লুকোজটা আমাদের কোষের জ্বালানির প্রধান উৎস। আর স্নেহ পদার্থ বা ফ্যাট, এটির অন্তিম যৌগ হিসেবে কী তৈরি হয়, গ্লিসেরল আর ফ্যাটি অ্যাসিড, 3 অণু ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। ওকে, এবার নেক্সট কোশ্চেনে চলে যাও। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলেছে, যে বায়ুমণ্ডলে প্রধানত কোন গ্যাসটির অত্যাধিক নিষ্ক্রমণের ফলে গ্রিন হাউস প্রভাব দেখা যায়। তো দেখো প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই গ্রিন হাউস প্রভাব বলতে আমরা কী বুঝি। দেখো গ্রিন হাউস এফেক্ট হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে পৃথিবীর বায়ুমণ্ডলে কিছু গ্যাস সূর্য থেকে আগত তাপকে আটকে রাখে এবং মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। বোঝা গেল, এই প্রক্রিয়াটি পৃথিবীর জীবনের জন্য অত্যাবশ্যক, কারণ এটি আমাদের গ্রহকে জীবন বজায় রাখার জন্য যথেষ্ট উষ্ণ রাখে। তাহলে দেখো এই ছবিতে এটা আমাদের পৃথিবী, এটা পৃথিবী পৃষ্ঠ, আর এখানে কি আছে, এইটুকুনি জায়গায় আছে আমাদের বায়ুমণ্ডল। ওকে, এবার এই বায়ুমণ্ডলের মধ্যে কিছু গ্যাস রয়েছে যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, তারপর জলীয় বাষ্প, ওজোন, নাইট্রাস অক্সাইড। এই সমস্ত গ্যাসগুলি কী করে, সূর্য থেকে আগত তাপের কিছু অংশকে পুনরায় মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। ওকে, যার ফলে ওই তাপটি এখানেই আবদ্ধ থেকে যায় এবং এর ফলে পৃথিবীর উষ্ণতা বেড়ে যায়। এই প্রভাবটাকে আমরা গ্রিন হাউস প্রভাব বলি, আর এই গ্যাসগুলোকে আমরা কি বলি, গ্রিন হাউস গ্যাস। তো আমাদের যেগুলো ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাস রয়েছে আমি সেগুলো এখানে লিখে নিয়েছি। এগুলো একটু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, নামগুলো তোমরা মনে রাখবে। এবার এখান থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন,
যেমন ধরে নাও এই নাইট্রাস অক্সাইড, ওকে, এই নাইট্রাস অক্সাইডকে আমরা কি বলি, লাফিং গ্যাস বলে থাকি। এটা তোমরা একটু মনে রাখতে পারো, লাফিং গ্যাস বলে। আচ্ছা, এবার আরেকটা ইনফরমেশন যে হচ্ছে এই সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, এই সালফার ডাইঅক্সাইড মেনলি কিসের জন্য রেসপন্সিবল, এয়ার পলিউশনের জন্য, বায়ু দূষণের জন্য, আর এর ফলে কি হয়, অ্যাসিড রেইন ঘটে। ওকে, এবার অ্যাসিড রেইন তোমার কার জন্য হয়, সালফার ডাইঅক্সাইডের জন্য হয়। এবং মনে রাখবা অ্যাসিড রেইনের জন্য গাছপালা, জলজ উদ্ভিদ ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। তারপর থাকলো কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের সংকেত কি, CO। কার্বন মনোক্সাইড মনে রাখবা, দেখো তোমরা জানো যে আমাদের রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা আছে, এবং লোহিত রক্তকণিকার মধ্যে একটি লাল রঙের পিগমেন্ট থাকে, যেটাকে আমরা কি বলি, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন কি করে, আমাদের শরীরের প্রত্যেকটি অর্গানের মধ্যে অক্সিজেন বহন করে নিয়ে যায়। কিন্তু কার্বন মনোক্সাইড যদি থাকে পরিবেশে, দূষণ যদি কার্বন মনোক্সাইডের হয়, তখন এই কার্বন মনোক্সাইডটা হিমোগ্লোবিনের সাথে আটকে যায় এবং একটি স্থায়ী যৌগ তৈরি করে। তার মানে কি, অক্সিজেনকে আর হিমোগ্লোবিন সেই হিসাবে ক্যারি করে না, কার্বন মনোক্সাইডকে ক্যারি করে। এবং এই কার্বন মনোক্সাইডের ফলে হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহন ক্ষমতা কি হয়, কমে যাচ্ছে। তার মানে আমাদের শরীরের যে অর্গ্যান, ভাইটাল অর্গ্যান, যেমন আমাদের মস্তিষ্ক হলো, ব্রেন, হৃদয়, হার্ট হলো, এগুলোতে ঠিকঠাক অক্সিজেন পৌঁছায় না, যার ফলে তোমার মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বোঝা গেল? এই ফ্যাক্টগুলো একটু মনে রাখবা। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলেছে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শূন্য মাধ্যমে শব্দের বেগ কত। তো দেখো মাধ্যমটা কি বলেছে, শূন্য মাধ্যম। তো তোমরা প্রথমে একটা জিনিস জেনে রাখো, শব্দ হলো এক প্রকারের যান্ত্রিক তরঙ্গ, ওকে, মেকানিক্যাল ওয়েভ। এবং যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ হওয়ার জন্য মনে রাখবা, শব্দ মানে প্রোপাগেট করার জন্য সবসময় একটি মাধ্যমের প্রয়োজন, সবসময় মাধ্যমের প্রয়োজন। ওকে, তাহলে মাধ্যম ছাড়া তোমার শব্দ প্রোপাগেট করতে পারবে না, তাহলে শূন্য মাধ্যমে শব্দ যেতে পারবে না, তাহলে শব্দের গতিবেগ কী হবে, তাহলে শূন্য হবে। তাহলে উত্তর হবে 16 মিটার পার সেকেন্ড। আর মনে রাখবা শব্দের তাহলে গতিবেগ নির্ভর কী করে, আরেকটা কথা, যে শব্দের গতিবেগ সবসময় মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে। ওকে, তাহলে এবার তোমরা জানো যে যদি আমরা সলিড বলি, কঠিন তরল ও গ্যাসের মধ্যে, যদি আমরা বলি কঠিনের ক্ষেত্রে সলিড মানে হচ্ছে কঠিন পদার্থের ঘনত্ব সব থেকে বেশি, তারপরে লিকুইড বা তরল পদার্থের ঘনত্ব, তারপরে গ্যাস। তাহলে সব থেকে ঘনত্ব যদি বেশি কঠিনের হয়, সলিড পদার্থের হয়, তাহলে সব থেকে শব্দের গতিবেগ বেশি কোথায় হবে, সলিডে হবে। বোঝা গেল কথাটা? আচ্ছা, আর তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, যদি টেম্পারেচার, ঠিক আছে, 16 ডিগ্রি সেলসিয়াস যে টেম্পারেচার, 16 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেও শব্দের কিছু বেগ থাকে। কিন্তু যদি টেম্পারেচারটা -273.15 ডিগ্রি সেলসিয়াস, যাকে আমরা কি বলি, যেটা 0 কেলভিনের সমান, এই তাপমাত্রায় মনে রাখবা শব্দের বেগ শূন্য হয়ে যায়, শব্দের বেগ শূন্য হয়ে যায়। ওকে, আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নম্বর 5 বলেছে যে জলে কিছু দ্রবণ মেশানো হলো, নতুন দ্রবণের স্ফুটনাঙ্ক কি বৃদ্ধি পাবে না অপরিবর্তিত থাকবে, হ্রাস পাবে না, কোনোটি নয়। তো প্রথমে দেখো স্ফুটনাঙ্ক বলতে আমরা কি বুঝি। দেখো স্ফুটনাঙ্ক মানে যে তাপমাত্রায় তরল গ্যাসে রূপান্তরিত হয় তাকে আমরা স্ফুটনাঙ্ক বলি। দেখো এই ছবিতে বুঝতেই পারছো, তোমার সলিড থেকে আমরা যদি তাপ দিই তাহলে সেটা মেল্ট হয়ে কী হবে, লিকুইড। আর তরলকে যদি আমরা হিট করি তাহলে সেটা হয়ে যাবে গ্যাস। তাহলে তরল থেকে গ্যাস যখন হবে তখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় হবে, সেই তাপমাত্রাটাকে আমরা বলি স্ফুটনাঙ্ক, যেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন স্কেলে 373 কেলভিন হয়। ওকে, আর এটাই যদি আমরা গলনাঙ্ক বলি, মানে সলিড থেকে যখন আমরা লিকুইডে যাবো এটাকে আমরা মেল্টিং বলবো, তাহলে যে তাপমাত্রায় কঠিন তরলে রূপান্তরিত হবে তাকে আমরা কি বলবো, গলনাঙ্ক বলবো। ওকে, গলনাঙ্ক কোন সেলসিয়াস হয়, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিনে। বোঝা গেল? এবার তাহলে এই উত্তরটা মনে রাখবো, জলে যখনই কোনো কিছু লবণ মেশানো হয় তাহলে জলের স্ফুটনাঙ্ক সবসময় বৃদ্ধি পায়। তেমনি কঠিন থেকে যখন তরল হবে তাহলে সেটা 0 ডিগ্রি তাপমাত্রায় হবে। কিন্তু মনে রাখবা এখানেও যদি আমরা লবণ মিশিয়ে দিই, ঠিক আছে, এখানেও যদি আমরা সল্ট বা লবণ মেশাই তাহলে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক কী হয়ে যাবে, গলনাঙ্ক কমে যাবে। তাহলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় আর গলনাঙ্ক কমে যায়। এই পয়েন্টটা একটু মনে রাখবা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট।
কোশ্চেন নাম্বার 6 দেখি, পরমাণুর কেন্দ্রের ব্যাসার্ধ প্রায় 10 টু দি পাওয়ার, এটা এগুলো হবে 10 টু দি পাওয়ার -10, 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার, 10 টু দি পাওয়ার 13 বা 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার। দেখুন এর সঠিক উত্তরটি কী হবে? এর সঠিক উত্তরটি হবে 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার। তোমরা জানো যে পরমাণু ক্ষেত্রে আমরা জানি কি, ধরো এটা যদি পরমাণু হয় তাহলে পরমাণুর একদম কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। এটা কি হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এখানে ছবিতে বুঝতেই পারছো এটা হচ্ছে পরমাণুর কেন্দ্র, এটাকে আমরা নিউক্লিয়াস বলি। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, আর এই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে রিভলভ করতে থাকে, ঘুরতে থাকে। ওকে, তাহলে এই কেন্দ্রের ব্যাসার্ধ জিজ্ঞেস করছে, এইটা জিজ্ঞেস করছে, এতটুকুনি ডিস্টেন্সটা। তো এটার উত্তর হবে 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার। কিন্তু যদি পরমাণুর ব্যাসার্ধ জিজ্ঞেস করতো তো মনে রাখবা, পরমাণুর যদি ব্যাসার্ধ জিজ্ঞেস করতো তাহলে এটা রাফলি 10 টু দি পাওয়ার -10 সেন্টিমিটারের মতো হতো। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 7 বলেছে, নিম্নলিখিত কোন ধাতুর যৌগ মোটর গাড়ি মিশ্রিত ধোঁয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশের ক্ষতি করেছে? তো এটির সঠিক উত্তর হবে বি, সীসা। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8 বলেছে, শস্য পুষ্টি যোজনায় কেন শিমগোষ্ঠী উদ্ভিদের চাষে প্রাথমিক প্রয়োজনীয়তা আছে? তো দেখো মনে রাখবা যে এই যে শিমগোষ্ঠী উদ্ভিদ যখনই চাষ করা হয়, ঠিক আছে, মানে এবার অ্যাকচুয়ালি কী হয় দেখো, এই শিমগোত্রীয় উদ্ভিদের যে মূলের ক্ষেত্রে, মূলের মধ্যে অনেকগুলো আমরা রুটের মধ্যে অনেকগুলো নডিউলস পাই, এবং সেখানে একটা ব্যাকটেরিয়া বাস করে যার নাম হচ্ছে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে? এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে নেয় এবং সেগুলোকে নাইট্রোজেনিয়াস কম্পাউন্ডে কনভার্ট করে এটা প্ল্যান্টকে দিয়ে দেয়। তোমরা জানো যে নাইট্রোজেন হচ্ছে কি উদ্ভিদ বলো বা প্রাণী বলো, এদের গ্রোথ আর ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি। তাহলে এবার যখন তার মানে প্ল্যান্ট এবার সরাসরি বাতাসের নাইট্রোজেন তো শোষণ করতে পারে না, তাই জন্য এই ব্যাকটেরিয়া কি করে? প্ল্যান্টকে নাইট্রোজেন দেয়, আর তার পরিবর্তে আবার এই উদ্ভিদ বা প্ল্যান্ট কি করে? তোমার খাবার তৈরি করে সালোক সংশ্লেষের মাধ্যমে যে খাবার তৈরি হবে সেগুলোই ব্যাকটেরিয়া কিনে নেবে। তো যাই হোক, তো মনে রাখবা যে আমরা একে কেন পড়ছি এখানে প্রয়োজনীয়তা, কারণ এদের মূলে নাইট্রোজেন তোমার ফিক্সেশনকারী যে ব্যাকটেরিয়া আছে রাইজোবিয়াম সেটা থাকে তার জন্য। তাহলে সঠিক উত্তরটি হবে উত্তর এ, অপশান ই। নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলেছে, কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে? তো দেখো প্রথমে এটা মনে রাখবো, এখানে যেটা ফ্যাক্ট তোমাদের জানতে হবে সেটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব বা ডেনসিটি হচ্ছে কি হয়? ভর বাই হচ্ছে আয়তন। তাহলে এখানে যেহেতু 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে, তার মানে এখানে কি হচ্ছে? ঘনত্বই চাইছে। তো 1 কেজি জলের আয়তন 1 লিটার, তাহলে উপরে আমাদের হচ্ছে বসবে ভর 1 কেজি আর নিচে হচ্ছে 1 লিটার। তাহলে 1 কেজিকে যদি আমরা গ্রামে কনভার্ট করি তাহলে কত হবে? 1000 গ্রাম। আর 1 লিটার মানে কত সেন্টিমিটার কিউব হয়? এটাও 1000 সেন্টিমিটার কিউব হবে। তাহলে এখানে 1000 কেটে যাবে, তাহলে উত্তর কী আসবে? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর জলের ঘনত্ব 1 গ্রাম সেন্টিমিটার কিউব, এটা জলের ঘনত্ব সব থেকে বেশি ম্যাক্সিমাম ঘনত্ব। আর এটা কোন তাপমাত্রায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর 4 ডিগ্রিকে যদি আমরা কেলভিনে প্রকাশ করি, তাহলে তোমরা জানো সেলসিয়াস থেকে কেলভিনে প্রকাশ করতে গেলে 273 যোগ করতে হয়। তাহলে 273 এর সাথে যদি 4 যোগ করো তাহলে কত হচ্ছে? 277 কে। তাহলে অ্যান্সার কী হবে? সি হবে। নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে, করিওলিস বল কোথায় সর্বোচ্চ? তো বিষুবরেখায় উত্তর ও দক্ষিণ মেরুদয় 30 ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং মকর সংক্রান্তি রেখা। দেখো তোমরা জানো এই যে পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটি গেছে সেটা হচ্ছে তোমার বিষুবরেখা, যেটাকে আমরা ইকুয়েটর বলি। ওকে, তারপরে এদিকে হচ্ছে নর্থ পোল সুমেরু, আর এটা হচ্ছে কুমেরু বিন্দু। ঠিক আছে, নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। এবার মনে রাখবা যে পৃথিবী, তোমরা জানো পৃথিবী একটা আবর্তন গতি আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী আবর্তন করছে, রোটেশন করছে, এবং এর প্রভাবে এই আবর্তনজনিত ঘূর্ণনের প্রভাবে ভূপৃষ্ঠে থাকা যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর উপরে এক ধরনের বল কাজ করে, এবং যার ফলে বস্তুর নিজের গতিপথ থেকে বিক্ষিপ্ত হয়। তার মানে ধরো যদি এই দিক বরাবর যদি কোনো বস্তু যাচ্ছিল, তাহলে এই মানে পৃথিবীর আবর্তনজনিত কোনো ঘূর্ণনের ফলে একটি বল যার নাম হচ্ছে কোরিওলিস বল, সেই বল এই বস্তুর উপর প্রয়োগ হবে, আর বস্তুতে এই দিকে না গিয়ে ও একটু নিজের পাত থেকে সরে যাবে। ওকে,
তাহলে এই বলটি হচ্ছে, তাহলে যেই বলের প্রভাবে এটা হচ্ছে সেটা কোরিওলিস ফোর্স। আর মনে রাখবা উত্তর গোলার্ধে সবসময় ঘড়ির কাঁটার দিকে হবে, আর দক্ষিণ গোলার্ধে সবসময় ঘড়ির কাঁটার অপোজিট দিকে এই মানে ডিফ্লেকশনটা ফিল হবে। বোঝা গেল? আর এখান থেকে তোমরা একটা জিনিস মনে রাখবা যে কোরিওলিস ফোর্স এর ভ্যালু শূন্য কোথায় হয়? শূন্য হচ্ছে বিষুব রেখায় হয়, আর এর ভ্যালু সব থেকে বেশি হয় উত্তর ও দক্ষিণ মেরুদণ্ডে। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11 বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত? তো দেখো বায়ুমণ্ডলের, এটা আমাদের ধরো ভূপৃষ্ঠ, এখানে বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আছে। তো সব থেকে নিচের স্তরের নাম কি? ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এখানে আয়নোস্ফিয়ার থাকে, তারপরে এক্সোস্ফিয়ার, আর এরপর থেকে স্পেস শুরু হয়ে যায়। ওকে, তাহলে সব থেকে নিচের স্তরটি কি? ট্রোপোস্ফিয়ার। বোঝা গেল? আর এখানে ট্রোপোপসটা মনে রাখবা, এইটা ধরো আমাদের ট্রোপোস্ফিয়ার। ওকে, আর এর উপরে ধরো এইখানে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, এটা ট্রোপোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে এই পোর্শনটাকে আমরা কি বলি? ট্রোপোপস। কি বলবো? ট্রোপোপস। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 12, ডিএনএ থেকে mRNA সৃষ্টিকারী প্রক্রিয়াকে কি বলে? তো মনে রাখবা ডিএনএ থেকে যখন mRNA মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, তাহলে এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। ওকে, তাহলে মনে রাখবা এই মেসেঞ্জার আরএনএ, তার মানে ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে mRNA হলো। আর মনে রাখবা আরএনএ থেকে কি করা হয়? প্রোটিন তৈরি করা হয়। তাহলে এই mRNA থেকে যখন প্রোটিন তৈরি হবে এই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন। বোঝা গেল? আর এই মেসেঞ্জার আরএনএর কাজ কি? এই মেসেঞ্জার আরএনএ কি করে? আমাদের জেনেটিক ইনফরমেশন যেগুলো প্রোটিন তৈরিতে কাজে লাগে, দেখো বুঝতেই পারছো mRNA থেকে প্রোটিন তৈরি হবে, তাহলে এখানে তৈরি করতে কিছু জেনেটিক ইনফরমেশন লাগবে, সেই ইনফরমেশনগুলো ডিএনএ থেকে আনতে হবে, সেই কাজটাকেই করে mRNA করে। ওকে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 13 বলেছে 220 ভোল্ট 100 ওয়াট বৈদ্যুতিক বাল্বের রোধ কত? দেখো, আচ্ছা এখানে 100 ওয়াট এটা কি বোঝায়? ক্ষমতা বা পাওয়ার বোঝায়। ওকে, আর এটা আমাদের ভোল্টেজ। তাহলে তোমরা একটা ফর্মুলা দেখো, এখানে পাওয়ারকে আমি পি দিয়ে এক্সপ্রেস করেছি, ভোল্টেজকে ভি দিয়ে, আর কারেন্টকে আই দিয়ে। তাহলে পি ইজ ইকাল টু ফর্মুলাটা কি? ভি আই। আর ওহমের সূত্র তোমরা জানো, ওহমস ল তোমরা জানো, ওহমস ল কি বলে? ভি ইজ ইকাল টু আই আর। তাহলে এখানে আই ইজ ইকাল টু কী হবে? ভি বাই আর। তাহলে এখানে যদি আমি বসাই আয়ের জায়গায় ভি বাই আর, তাহলে ফর্মুলাটা কী হয়ে যাবে? ভি স্কোয়ার বাই আর দিয়ে যাবে। তাহলে পি ইজ ইকাল টু আমরা কী পেলাম? ভি স্কোয়ার বাই আর। তোমাকে আর বের করতে বলেছে রোধ, তাহলে রোধ ইজ ইকাল টু কী হবে? ভি স্কোয়ার বাই পি। ভি কত? 220, তাহলে 220 স্কোয়ার, তাহলে 220 ইন্টু 220 ভাগ কত? 100। এখানে কাটাকাটি করবা, করলে পেয়ে যাবা তোমরা 484 ওহম। তাহলে রোধের একক কি? ওহম তোমরা জানো, ঠিক আছে? এখানে সব ওহম হবে। এবার অ্যান্সারটা তাহলে কী হবে? 484 ওহম হবে। নেক্সট কোশ্চেন। 14 নম্বর বলেছে নিম্নলিখিত কোনটি নিউক্লিয় প্রোটিন? দেখো, নিউক্লিয় প্রোটিন মনে রাখবা, নিউক্লিয় প্রোটিনের মধ্যে দুটো পার্ট থাকে, একটা প্রোটিন পার্ট, একটা নিউক্লিক অ্যাসিড পার্ট। তার মানে নিউক্লিয় প্রোটিন হচ্ছে কমপ্লেক্স অফ নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। এবারে নিউক্লিক অ্যাসিড কী ধরনের হতে পারে? ডিএনএ বা আরএনএ হতে পারে, যেমন ওকে। আর এই প্রোটিন পার্টের মধ্যে থাকেন প্রোটামিন আর হিস্টোন। বোঝা গেল? তার মানে এবার দেখ কী হয় যে তোমার এই যে নিউক্লিয় প্রোটিন, এই নিউক্লিয় প্রোটিনে তুমি যদি কিছু এক্সাম্পল নিতে চাও তাহলে কী নিতে পারো? ক্রোমোজোম। এবার ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ, যেটা একটি বেসিক প্রোটিনের চারিদিকে র্যাপ থাকে, ঠিক আছে, পেঁচানো থাকে। তো এবার তার মানে কি ক্রোমোজোমের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড হচ্ছে কি? ডিএনএ, আর বেসিক যে প্রোটিনটা থাকে সেটার নাম বলে রাখবা হিস্টোন প্রোটিন। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন বি, হিস্টোন। নেক্সট কোশ্চেন 15, কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় স্যান্ডমাছি, গৃহমাছি, সাদামাছি বা মশা? তাহলে মনে রাখবা কালাজ্বরের রোগের সংক্রমণ ঘটায় হচ্ছে স্যান্ডমাছি, স্যান্ড ফ্লাই। এবার একটা এখানে ফ্যাক্ট মনে রাখবা যে হচ্ছে কালা আজার বা কালাজ্বর ডিজিজ কজড বাই ইনফেকশন উইথ লিশমেনিয়া প্যারাসাইট। তাহলে এটা একটা পরজীবী, এই লিশমেনিয়া প্যারাসাইটের জন্যই তোমার কি হয়? কালাজ্বর হয়। ওকে, এবার এইটাকে ট্রান্সমিশন কে করায়? একে স্যান্ড ফ্লাই করায়। বোঝা গেল? এবার পরীক্ষার জন্য একটু আরেকটা জিনিস তোমরা একটু মনে রাখবা, এই চারটা এখানে বলেছে যে এখানে আছে, আমরা জানি 3 ধরনের মস্কিটো, অ্যাডিস, অ্যানোফিলিস আর কিউলেক্স মশা। এরা কোন কোন রোগ জীবাণুর বাহক হিসাবে কাজ করে, মানে ভেক্টর হিসাবে কাজ করে, ঠিক আছে? তো মনে রাখবা অ্যাডিস মশা
ডেঙ্গুর ক্ষেত্রে এটা পরীক্ষায় খুব আসে, ডেঙ্গুকে কে ট্রান্সমিশনের জন্য রেসপন্সিবল কোন মশা? এডিস মশা। তারপরে মনে রাখবা জিকা ভাইরাস, ইয়েলো ফিভার, চিকেনগুনিয়া এগুলোর জন্য অ্যাডিস মসকিটো। অ্যানোফিলিসের ক্ষেত্রে ম্যালেরিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা। আর কিউলেক্স, ওয়েস্ট নাইল ফিভার। আর লিমফ্যাটিক ফিলারিয়াসিসটা মনে রাখবা, দেখো 3টা ক্ষেত্রেই আছে, তো এটার জন্য 3টা ধরনের মশাই হচ্ছে রেসপন্সিবল। কোশ্চেন নম্বর 16 চলে যাই। পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগটি কী ছিল? তাহলে এর উত্তর মনে রাখবা, এর উত্তর হবে বি, ইউরিয়া। ঠিক আছে, এবার ফ্রেডরিক হোলার ইনি প্রথম অ্যামোনিয়াম সায়ানাইড থেকে এটি সংশ্লেষ করেছিলেন। আর ইউরিয়া এখন তরল অ্যামোনিয়া আর তরল কার্বন ডাইঅক্সাইড থেকে প্রস্তুত করা হয় এখন। ওকে, এটা মনে রাখবা। এবার আরেকটা জিনিস তোমরা এখান থেকে মনে রাখো, অপশনসগুলোতে কী কী আছে? সাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ল্যাকটোজ। তো একটু অপশনসগুলো আমরা একটু দেখে নিই। তো সাইট্রিক অ্যাসিড, তোমরা জানো সাইট্রিক অ্যাসিড কিসে পাওয়া যায়? লেবুতে পাওয়া যায়, তাই না? এটা একটু মনে রাখবো, সাইট্রিক অ্যাসিড লেবুতে পাওয়া যায়। ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? অ্যান্ডস, ঠিক আছে, পিঁপড়ের হুল, এটাতে পাওয়া যায়। আর একটা প্ল্যান্টও পাওয়া যায় যার নাম হচ্ছে নেটেল প্ল্যান্ট। ওকে, নেটেল প্ল্যান্ট। আচ্ছা, আরেকটা তোমরা এক্সট্রা ফ্যাক্ট হিসেবে মনে রাখতে পারো যে আপেলে কি পাওয়া যায়? আপেলে কিন্তু ম্যালিক অ্যাসিড পাওয়া যায়, এটা মনে রাখবা, আপেলে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। আর ল্যাকটোজ অ্যাকচুয়ালি কি? এটা একটা সুগার, যেটা হচ্ছে দুধ আর দুধের প্রোডাক্ট, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টে পাওয়া যায়, মিল্ক প্রোডাক্টে পাওয়া যায়। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে একটি ডাক্তার থার্মোমিটার কী টাইপের থার্মোমিটার? দেখো, মানব দেহের উষ্ণতা মাপার জন্য একটা থার্মোমিটার ইউজ করা হয়, যেটা ছবি দেখা এখানে আছে। তোমরা কখনো না কখনো এই থার্মোমিটার ইউজ করেছো। এটাকে আমরা বলি ডাক্তার থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটার। আর এর সাহায্যে আমরা আমাদের বডির টেম্পারেচার মাপি। এবার আমাদের সুস্থ মানুষের নর্মাল টেম্পারেচার কত? 98.4, কোথাও কোথাও 98.6 ডিগ্রি ফারেনহাইট লেখা থাকে, বা সেলসিয়াসে কত হবে? 37 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো, যে থার্মোমিটার দ্বারা কোনো কিছুর সর্বোচ্চ উষ্ণতা মাপা হয়, ঠিক আছে, কোনো কিছু সর্বোচ্চ এটা উষ্ণতা হবে, তাকে উষ্ণতা মাপা হয়, তাকে আমরা গরিষ্ঠ থার্মোমিটার বলি। তাহলে এখানেও আমরা আমাদের বডির সবথেকে সর্বোচ্চ তাপমাত্রা উষ্ণতা মাপছি, তাহলে এই ডাক্তারি থার্মোমিটার এক প্রকারের গরিষ্ঠ থার্মোমিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 18, হার্স হলো, হার্সের একক কী? দেখো, প্রথমে এই উত্তরটা দেখে নাও, হার্স হচ্ছে কম্পাঙ্কের। কম্পাঙ্ক কি? দেখো, যদি একটা ঘটনা বারবার ঘটতে থাকে, তাহলে একক সময় ওই ঘটনাটা কতবার ঘটবে সেই ভ্যালুটাকে আমরা বলি ঘটনাটির কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্কের একক কি? হার্স, এটা মনে রাখবা। এবার বেগের একক, বেগের যদি এসআই একক বলো তাহলে কি হবে? মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগের এসআই একক। সিজিএস একক যদি বলে তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড কি হবে? এটা হচ্ছে সিজিএস একক। দ্রুতি আর বেগের একক একই, তাহলে এরও একক সেমই হবে, ঠিক আছে। ত্বরণ কী হবে? ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মনে রাখবো। নেক্সট কোশ্চেন নাম্বার 19 চলে যাই। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় কোনটি সংক্রমণে? দেখো, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার হয়, মনে রাখবা, মেনলি প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের জন্য। ম্যালেরিয়ার অনেকগুলো স্ট্র্যান্ড আছে, তার মধ্যে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, এটা হচ্ছে ম্যালেরিয়ার সবথেকে মারাত্মক টাইপের ম্যালেরিয়া, আর যা হয় প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম নামক প্যারাসাইটের দ্বারা। অ্যাকচুয়ালি পরজীবী লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে এবং সেখানে এটার সংখ্যা বৃদ্ধি হয়, ফলে মারাত্মক রক্তাল্পতা দেখা যায়, অঙ্গ ব্যর্থতা দেখা যায় এবং মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বোঝা গেল? এবার পরীক্ষার জন্য এই চারটা খুবই ইম্পর্টেন্ট। কি বলেছে পরীক্ষায় তোমাদের আসতে পারে? ধরো বললো ডিপথেরিয়া বা কলেরা, টাইফয়েড, এগুলো কী টাইপের রোগ? ব্যাকটেরিয়া ঘটিত, না ভাইরাস টাইপের, না ফাঙ্গাল টাইপের? তাহলে মনে রাখবা, এগুলো সব হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। সিমিলারলি ভাইরাসের জন্য যে রোগগুলো হয় এগুলো একটু মনে রাখবা, যেমন মাম্পস, মিজেল, ডেঙ্গু, ঠিক আছে, চিকনগুনিয়া, পোলিওমাইলিটিস, এগুলো সব ভাইরাস ঘটিত রোগ। ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত কী কী রোগ হয়? তো অ্যাথলেটস রুট, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটার নামটা মনে রাখবা। প্রোটোজোয়ান, যার জন্য কী হয়? ম্যালেরিয়া হয়। তারপরে আফ্রিকান সিপিং সিকনেস, কালা আজার, মনে আছে কালা আজার একটু আগে দেখেছিলাম, কালা আজার, এটা হচ্ছে প্রোটোজোয়ান। হেলমিনথিস, কৃমি জাতীয় রোগের জন্য কী হয়? ফিলারিয়াসিস, অ্যাসক্যারিয়াসিস, এগুলো হচ্ছে তোমার কৃমি জাতীয় রোগ। ওকে, হেলমিনথিটিক ডিজিজ। এবার নেক্সট কোশ্চেন, ক্লোরোফিলের যে ধাতুটি আছে সেটি হলো কি? তো এটার উত্তরটা মনে রাখবা, এটার উত্তর হবে ম্যাগনেসিয়াম। ওকে, দেখো, ক্লোরোফিল কোথা থেকে? ক্লোরোফিল বা যে মেনলি আমরা জানি
যে ক্লোরোপ্লাস্টে আছে এখানে, এই ক্লোরোপ্লাস্টের এইখানে আমাদের এগুলো হচ্ছে কি, এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি এগুলোকে থাইলাকয়েড বলে। এখানে থাকে আমাদের ক্লোরোফিল। এই ক্লোরোফিল হচ্ছে একটা সবুজ রঞ্জক, যার থাকার ফলে আমাদের গাছের পাতার রং কী হয়, সবুজ হয়। এবং এই ক্লোরোফিলের মধ্যেই ম্যাগনেসিয়াম নামক ধাতুটি বর্তমান থাকে। এই ম্যাগনেসিয়াম মানে কাজ কি হয়, সূর্যের যে শক্তি আছে সৌরশক্তি, সেটাকে সৌরশক্তিকে আবদ্ধ করে আর সেটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করার প্রক্রিয়ার সাথে এটি জড়িত। ওকে, তাহলে এখানে আমরা আজকে ভিডিওর মাধ্যমে আমরা 20টি কোশ্চেন ডিসকাস করলাম এবং হচ্ছে তোমরা এই কোশ্চেন্সগুলো একটু ভালো করে দেখে নিও, প্রত্যেকটি কোশ্চেন এক্সট্রা ইনফরমেশনসগুলো লিখে নিও। আর পরবর্তীকালে আমরা আরও এরকম ভিডিওস আনছি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন্সগুলো নিয়ে। তো তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ।